সাইফুদ্দিনের ফেরা নিয়ে তার প্রত্যাশা এসব নিয়ে আলোচনা করতে চাই। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সাবেক ক্রিকেটার নিয়ামুর রশিদ রাহুল। নিয়ামুর রশিদ রাহুল, শুভ সকাল, স্বাগত একাত্তরের খেলা যুগে। নিশ্চয়ই সাইফুদ্দিন যে কথাগুলো বলছিলেন সেগুলো আপনি শুনেছেন, আপনার কাছে আসলে জানতে চাই। সাইফুদ্দিন বলছিলেন এদেশে আসলে প্রতিযোগিতা খুবই কম, 20-25 জনের বেশি আসলে নেই সেরকম মানে কম্পিটিটর। সো আসলে খুব বেশি যে আসলে চেষ্টা করতে হবে তাও না, মানে ফেরাটা খুব ইজি। এই যে মানসিকতাটা, এটা আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, খুব পজিটিভ মানসিকতা, এটা থাকাটা খুবই দরকার। সাইফুদ্দিন নিজেকে অনেক পরিবর্তন করতে যাচ্ছে বা করেছে, এর আগেও করেছে, ভালো পারফর্ম করেছে। ডোমেস্টিক লিগ বলেন, বিপিএল বলেন, লঙ্গার ভার্সন বলেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। সব জায়গাতে তার কোনো না কোনো কন্ট্রিবিউশন টিমের প্রতি যাতে করে থাকে, সেই চেষ্টাটা সে সবসময় করে থাকে। এবং যে স্টেটমেন্টটা যে দিয়েছে যে বাংলাদেশের আসলে খুব বেশি সংখ্যক ইন্টারন্যাশনাল মানের ক্রিকেটার ওরকম নাই, 20-25 জন, হুইচ ইজ ভেরি রাইট। কারণ সে তো আর কি এই সব মানে গণ্ডির মধ্যে থেকে তো সে ক্রিকেটটা খেলে, তো সে তো খুব ভালো করে বুঝতে পারে যে কে কতটুকু ইন্টারন্যাশনালে স্টেবল করতে পারবে। সাইফুদ্দিন ডেফিনেটলি, আর তার জায়গাটা তো সে তো বোলিং অলরাউন্ডার, এই জায়গাটা তো আসলে পুরোটাই ফাঁকা আছে। এবং ওই ধরনের মানের ক্রিকেটারও কিন্তু ওরকম নাই, বা থাকলেও নিজেদেরকে ঠিক মতন করে প্রডিউস করতে পারছে না বা প্রকাশ করতে পারছে না, পারফর্ম করতে পারছে না। সেক্ষেত্রে সাইফুদ্দিন ঠিক যেভাবে কথাগুলি বলে গেল, এটা একদিক দিয়ে ইন্সপায়ার অন্য ক্রিকেটারদের জন্য, অন্যদের জন্য। আবার সে নিজেও যেহেতু পারফর্ম করে, সেটাও কিন্তু দেখার বিষয় আছে যে কিভাবে কামব্যাক করতে হয়, হাল ছেড়ে না দেওয়াটা। এই ধরনের মানসিকতা কিন্তু যখন বড় কোনো ম্যাচে যায় বা বড় কোনো টুর্নামেন্টে যায়, যখন খেলে, তখন ওই একই রকমের মেন্টালিটিটা বেড়ে ওঠে এবং ওটা টিমের জন্য অনেকটা সাহায্য করে জিতার জন্য। তো এই ধরনের মেন্টালিটি, এই ধরনের ক্রিকেটারদের বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক রাহুল, এটা কি আসলেই এতটাই পজিটিভ মেন্টালিটি যে কারণে আসলে আমরা দেখি অফ ফর্ম থাকে ক্রিকেটাররা, তাদের ফর্মে ফেরার সেরকম তাগাদা থাকে না? আমরা সৌম্য সরকারকে দেখেছি, তাকে আসলে কি কারণে দলে আনা হয়েছে সেটা আমরা জানি না, আবার তাকে অফ করে দেওয়া হয়, 2 ম্যাচ পর তাকে আবার ফেরানো হয়, কারণ তার চেয়েও খারাপ পারফর্ম কেউ একজন করেছেন। এই হিসেবটা যে তার চেয়েও কেউ খারাপ করবে, তারপর আলটিমেটলি তাকে আবার দলে ডাকাই হবে, তার খুব বেশি চেষ্টা করার দরকার নেই, এটা কি আসলে খুব ভালো মেন্টালিটি? দেখেন, এটা এক একজন এক এক রকম ভাবে চিন্তা করে। আমি আসলে এইভাবে চিন্তা করি না। এখন ধরেন আপনি সৌম্যর কথা চিন্তা করলেন, সৌম্য কিন্তু তার ক্যালিবার নিয়ে কিন্তু কোনো রকম কোনো কোয়েশ্চেন নাই। এবং সব থেকে বড় কথা হচ্ছে বাংলাদেশ টিমে অনেক বছর ধরে ক্রিকেট খেলছে এবং ভালো ভালো ইনিংসও কিন্তু সে খেলেছে। বাট সৌম্যর যে জিনিসটা হচ্ছে, সেটা তার কনসিস্টেন্সিটা একদমই নাই। তো কনসিস্টেন্সিটা না থাকলে সে ভালো খেলেছে, তার অভিজ্ঞতাটা আছে, সে করতে পারবে, লেটস গিভ হিম এ ওয়ান চান্স, এই ধরনের অনেক ব্যাপার স্যাপার থাকে। তারপরেও ধরেন কোচের কিছু চাওয়া পাওয়া থাকতে পারে, কোচের পছন্দের ব্যাপার থাকতে পারে, সেই অনুযায়ী সেই দিক থেকে হয়তো সৌম্য অনেকটা লাকি। বাট ব্যাড লাক তার জন্য যে সে তার কোচের বা সিলেক্টরের বা যার মাধ্যমেই সে দলে ঢুকুক না কেন, সেই নামটাকে সে আসলে ধরে রাখতে পারেনি বা তাকে ওই রকম সম্মানটাও সে দিতে পারেনি। তো আসলে বেসিক্যালি সাইফুদ্দিনের ব্যাপারটা ঠিক যতটুকু আমরা চিন্তা করেছিলাম যে সে থাকলে ডেফিনেটলি সে খুব ভালো থাকতো, বাট এক একজনের চোখে এক এক রকম। এখন নতুন সিলেক্টর এসছে, নতুন সিলেক্টরদের চোখ এক এক রকম, তাদের চোখ, তাদের চাওয়াটা বা তাদের মেন্টালিটিটা হয়তো আরো বেশি কাছ থেকে, সাইফুদ্দিনের কাছ থেকে আরো আশা করা যায়, মানে করতে চেয়েছিল, হয়তো তারা ওইভাবে করতে পারে নাই। যেহেতু সৌম্য ইনকনসিস্টেন্ট, ভালো পারফর্মটা করতে পারে না, এই জন্য কথাগুলি এসছে। বা সৌম্য ভালো করলে কিন্তু আবার এই কথাগুলি আসতো না। সৌম্য সরকার তো আসলে একটা এক্সাম্পল, আমি তো এরকম আরো অনেক নাম বলতে পারি। এবার যে আমরা টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে গেল বাংলাদেশ দল, তাদের তো আসলে ব্যাটসম্যানরা প্রত্যেকেই আউট অফ ফর্ম ছিল, কিন্তু কোনো অপশন নাই। শান্ত আসলে যাওয়ার আগে বলে গেছিলেন যে লিটন তো আসলে ফর্মে নেই, কিন্তু তাকে ছাড়া কোনো অপশন নেই, সেজন্য আসলে নিয়ে যেতে হচ্ছে। এবং এমন একজন প্লেয়ারকে আসলে দলে ক্যারি করাও একটু অস্বস্তিকর, কিন্তু তারপর
করেও নিতে হচ্ছে, এবং তিনি আসলে 1-2টা ম্যাচের বেশি ভালো পারফর্ম করতে পারেননি। সো আমাদের তো আসলে ইনকনসিস্টেন্স প্লেয়ারের সংখ্যাটাই বেশি, এবং ফর্মে যে ফেরে কয়টা ম্যাচ আসলে তিনি আসলে থাকতে পারেন ধারাবাহিকভাবে সেই পারফরমেন্সটা দিতে পারেন, তারপর তো আবার ইনকনসিস্টেন্স হয়ে যায়। হুইচ ইজ ভেরি রাইট। আপনি যেটা বললেন যে সাইফুদ্দিন যেটা বলেছে সেটা হলো যে আসলে 20-25 জন ছাড়া ইন্টারন্যাশনাল মানের কিন্তু ওরকম ক্রিকেটার আমাদের দেশে নাই। এটা হুইচ ইজ ট্রু, বাট এটা আমাদের জন্য কিন্তু খুব মানে কষ্টদায়ক, বা সিলেক্টরদের জন্য কিন্তু খুব কষ্টদায়ক। আমরা কিন্তু অনেক সময় সিলেক্টরদের দোষ দিয়ে একে টিমে নেওয়া যাবে না, বা একে নিলে ভালো হতো, বা একে করতে পারলে ভালো হতো। বাট তাদেরও কিন্তু হাতে কিন্তু কোনো অপশনস নাই, বিকজ আপনি দেশকে কিভাবে রিপ্রেজেন্ট করবেন, কতটুকু আপনি ভিতর দিয়ে কাজ করবেন, বা কতটুকু আপনি এখানে সময় ব্যয় করবেন, তার কেরিয়ারটা কতটুকু যাবে, এটা কিন্তু একটা ক্রিকেটারের লক্ষ্য থাকে এবং তার একটা নিজস্ব প্ল্যান থাকে। আমি শুধুমাত্র বিসিবির উপরে প্ল্যান নিয়ে বসে থাকবো, বা আমার নিজস্ব কোনো প্ল্যান থাকবে না, বা আমার নিজস্ব কোনো লক্ষ্য থাকবে না, এটা হলে তো ক্রিকেটার হওয়া যাবে, বা এটা হলেও আপনি প্রফেশনাল ভাবে নিতে পারবেন না, আপনি বাংলাদেশ টিমকে ধোঁকা দিচ্ছেন সেরকম হবে। সো আপনি নিজেকে কোয়েশ্চেন করতে হবে যে আমি কতটুকু বাংলাদেশ টিমকে সার্ভ করতে পারি। যারা ইয়াংস্টার আছে, যারা এখনো দরজান কড়া নাড়ছে, আন্ডার-19 থেকে শুরু করে যারা আছে, 19-এর প্লেয়াররা ঠিক যেভাবে যতটুকু এখন আপনার আপনার খুব ডোমিনেট করে ক্রিকেট মাঠে এবং ভালো পারফর্ম করার চেষ্টা করে, বাট ন্যাশনাল টিমে গেলে একটা তাদের মধ্যে একটা অনেক বড় দায়িত্ব মনে হয় ভার কাজে নিয়ে চলে আসে, যেটা কনসিস্টেন্সি করতে পারে না, ভালো পারফর্ম করতে পারে না। হ্যাঁ, ডেফিনেটলি ইন্টারন্যাশনাল লেভেলে আপনি এত সহজভাবে কাজ করতে পারবেন না। ইন্টারন্যাশনাল লেভেলে একটা ব্যাটসম্যান বা একটা বলারের উপরে প্রচুর আপনার কাজ করতে হয় বা অ্যানালাইসিস করে, এবং তারা কিন্তু অনেক লক্ষ্য নিয়ে কাজ করতে থাকে, এবং ভালো বলার যারা আছে তারা কিন্তু ঠিক ওইভাবেই বল করে ব্যাটসম্যানদের আউট করার জন্য। আবার ব্যাটসম্যানরাও কিন্তু চিন্তা করে যে বলারকে কিভাবে খেলবে, তারা কিন্তু এটা নিয়ে অনেক কালচার করে, তারা এটার মধ্যে ঢুকে থাকে এবং তারা ধারণ করে ভালো করার জন্য। বাট আমাদের দেশের ক্রিকেটাররা কি করে এটাকে আমি ঠিক বলতে পারবো না, বাট যেটা সামনে যখন পারফর্ম করতে দেখি তখন মনে হয় যে দেয়ার ইজ এ ফার গ্যাপ বিটুইন লিপস অ্যান্ড কাপস। তো সেই জিনিসগুলি কিন্তু অনেক ইম্পর্টেন্ট রোল প্লে করে। তো আমাদের জন্য ওইটাও খুব কষ্টদায়ক এই কথা বলাটা, যে তাদের হয়ে যে আমরা একটা ভালো কথা বলবো বা ভালোভাবে তাদেরকে সাপোর্ট দিব, শুধু মুখে বললেই তো হবে না, কাজে দেখাতে পারলে অটোমেটিকলি আমাদের খুব বেশি কথা বলতে হয় না, কারণ কথা বলতে হবে কিন্তু ব্যাটে এবং বলে। নিশ্চয়ই। এবারে যদি একটু আসি যে 20-25 জনের হিসেবটা, সেটা আসলে আমরা প্রত্যেকেই জানি, কারণ নির্বাচকদের হাতে আসলে খুব বেশি অপশন থাকে না, এখান থেকেই ঘুরিয়ে ফিরিয়ে আসলে নিতে হয়, খেলাতে হয়। কিন্তু এটা তো খুবই অ্যালার্মিং একটা ব্যাপার। এই জন্যই তো আসলে আমরা ইন্টারন্যাশনাল কম্পিটিশন থেকে এতটা দূরে আছি, আমরা আসলে ছিটকে যাই শুরুতেই, আমাদের মানসিকতার মধ্যেও অনেক সমস্যা আছে। কিন্তু এই সমস্যাটার সমাধান হবে কিভাবে? এই সমস্যার সমাধান হতে হবে আমাদের কালচারটাকে ঠিক করতে হবে, আমাদের ডোমেস্টিক কালচারটাকে আরো বেশি প্রফেশনাল করতে হবে, বাইরের প্লেয়ারদের এখানে আনার খেলার ব্যবস্থা করতে হবে, দর্শক বান্ধব প্রতিযোগিতা করতে হবে, যাতে করে দর্শকরা বুঝতে পারে যে সে কোন ক্যাপাবলির প্লেয়ার, এবং চাপ নেওয়াটা শিখতে হবে। চাপটা নিয়ে আমরা এখন দেখি যে কোনো কম্পিটিশন ছাড়াই ঢাকা লিগ হয়, শুধুমাত্র বিপিএল এ হয়, আর বিপিএল এ শুধুমাত্র দর্শকরা আসে, অন্য সময় দর্শক কিন্তু একদমই দেখা যায়। তো সেক্ষেত্রে দর্শক বান্ধব প্রতিযোগিতামূলক খেলা খেলতে হবে, বিভিন্ন ডিস্ট্রিক্টে খেলতে হবে, যাতে করে ডিস্ট্রিক্টের লোকরা দেখে, এরকম চাপের মতন ক্রিকেটার খেলতে হবে। এবং ম্যানেজমেন্ট যারা থাকবে, দলীয়গতভাবে যারা থাকবে, আমরা দেখেছি যে বিপিএল এ যেভাবে যেরকম প্রফেশনাল ভাবে নিয়ম কানুন মানা হয়, লজিস্টিক্স থেকে শুরু করে সবকিছু, সেরকম ক্লাব ক্রিকেটেও এরকম করাটা উচিত। এবং সব থেকে বড় কথা হলো ক্লাবের কর্মকর্তাগুলো তো আমাদের বোর্ড অফ ডাইরেক্টরস এর মধ্যেই ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদের ইম্পর্টেন্সটা খুব বেশি দরকার। ক্লাবের হয়ে ডেফিনেটলি ক্লাবের একটা প্রেশার থাকে, বাট আমরা যে সময় ক্লাবের ক্রিকেটটা খেলেছি সেরকম ইনভারনমেন্ট তো এখন ওরকম নাই। তো সেক্ষেত্রে দর্শকদের আনার জন্য, মাঠে আনার জন্য যে ধরনের প্রতিযোগিতামূলক খেলা দরকার, সেই ধরনের খেলা হইলে তাহলে হয়তো ওরকম একটা কম্পিটিশন বেসড তৈরি হবে, মানসিকতা বাড়বে। শুধুমাত্র বিপিএল কে ঘিরেই কিন্তু আলটিমেটলি হবে না, আবার আমাদের ডোমেস্টিক ক্রিকেটে কিন্তু ফরেনারদেরকে এখানে ইনভলভ করতে হবে। এই কারণে ইনভলভ করতে হবে কারণ তারা বুঝতে পারবে যে একটা ফরেনার এবং একটা লোকাল ক্রিকেটের মধ্যে গ্যাপটা কতটুকু। ওই জিনিসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, যেটা
আমাদের সময় ছিল, আমরা বুঝতে পেরেছি, আমরা তাদেরকে লক্ষ্য করে বা এরকম ভালো করার জন্য একটা স্পৃহা জাগতো, বাট এখন ওই জিনিসটা নাই। তারা তো আলটিমেটলি মোবাইল এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া নিয়ে এত বিজি থাকে যে ক্রিকেটটাকে তারা আসলে কতটুকু প্রফেশনাল নেবে তার না। এবং এখনকার ক্রিকেটারদের চাওয়াটা খুব কম। তারা মনে করে যে আমরা একটা গুড অ্যামাউন্ট অফ মানি আমাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হলো, দ্যাটস ইনাফ ফর আস, বিকজ তারা আসলে ওই লক্ষ্যটাকে চিন্তা করে না। সবাই সাকিব, তামিম, মুশফিক বা এদের মতো না, যে তারা জানে যে না, ক্রিকেটটা তাদের ব্রেড অ্যান্ড বাটার। এই জিনিসটা খুব ভেরি ইম্পর্টেন্ট। সবাই শুধু আসলে সাকিব তামিমদের স্টারডামটাই দেখে, তারা আসলে তাদের পেছনের যে নিবেদনটা সেটা আসলে ওভারলুক করে যায়। কিন্তু আপনি আসলে যেটা বলছিলেন যে খেলাটাকে আরো বেশি এন্টারটেইনিং করা বা অন্য আরো টুর্নামেন্ট করা, ঢাকা থেকে আরো সরিয়ে নেওয়া, এই কাজটা করবে কারা আসলে, বা তারা করছে না কেন? দেখেন, এটা আসলে মানে আমার মুখ থেকে বলাটা দরকার নাই, আপনি খুব ভালো করে জানেন যে এটা কারা করবে। দি বোর্ড অফ ডাইরেক্টর, মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইজ এ টেকিং অল দি কেয়ার অফ। এই জিনিসগুলি তো দরকার, ওনাদের থেকে আসার দরকার। টুর্নামেন্ট কমিটি আছে, যারা আছে তাদের ইচ্ছাও আছে। অনেক সময় এফটিপির কারণে, অনেক সময় ওয়েদারের কারণে করা সম্ভব হয় না, এটা আমরা জানি। বাট তারপরও যতটুকু সম্ভব ডেভেলপ করার জন্য তো তারা চেষ্টা করছে। বাট আরেকটা জিনিস হলো যে শুধু চেষ্টা করলে আমরা ক্রিকেটারদের কাছেও কিন্তু আসলে জবাবদিহিতাটা দরকার আসলে, যে যারা সিলেক্টর করে, যে আমরা ন্যাশনাল লিগ খেলতে যাবো বা বিসিএল খেলতে যাবো, যেসব ক্রিকেটাররা খেলে যাদের অনেক এজ হয়ে গেছে, দে হ্যাভ নাথিং, তাদের এখন আসলে আলটিমেটলি ন্যাশনাল টিমে দেওয়ার মতন কোনো কিছু নেই। বাট ডোমেস্টিকটা এই জন্যই খেলে যে যাতে করে ইয়াংস্টাররা তাদের দেখে শিখে, এটা অনেক ইম্পর্টেন্ট, দরকার আছে। কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে তাদের ইনভলভমেন্টটা কতটুকু, সেটা অনেক ইম্পর্টেন্ট। আমরা যেরকম অনেক আম্পায়ার যারা আছে বা ম্যাচ রেফারি যারা আছি, তারা কিন্তু একজন একজনকে সাপোর্ট করি টু ডেভেলপ, যে কিভাবে করা যায়, সেটা ওমেন হোক মেন হোক, সবাইকে কিন্তু চেষ্টা করছি আমরা এখন। এই জন্য কিন্তু আমাদের কিন্তু এখন দেখেন আম্পায়াররা বলে, কিন্তু দেখেন ওয়ার্ল্ড ক্রিকেটে কিন্তু ভালোভাবে ছড়িয়ে ছিটিয়ে আম্পায়ারিং করছে, ম্যাচ রেফারিরা যাচ্ছে, এটা কিন্তু গুড সাইন। এন্ড এটা কিন্তু আলটিমেটলি আমরা নিজেরাই কিন্তু ঠিক করেছি যে না, উই হ্যাভ টু সাপোর্ট ইচ আদার, এবং যাতে করে আমাদের বাইরের দেশে যখন তারা রিপ্রেজেন্ট করবে, তারা যাতে বুঝতে পারে যে না, তা আমাদের লেভেল অফ আম্পায়ারিং বলেন বা ম্যাচ রেফারি বলেন, এডুকেশন বলেন, এই জিনিসটা খুব দরকার। আমাদের মধ্যে ক্রিকেটারদের মধ্যে এটা আছে ডেফিনেটলি, রিসিভ নিয়ামুর্শিদ রাহুল, আমরা বুঝতে পেরেছি আসলে প্রত্যেকেই কাজটা আসলে প্রত্যেকের পক্ষ থেকেই আসতে হবে, আন্তরিকতাটা এবং নিজেদেরকে আসলে কোথায় দেখতে চায় সেই জায়গাটা আসলে ক্লিয়ার থাকতে হবে, তাহলেই হয়তো বাংলাদেশের ক্রিকেট এগিয়ে যাবে। আমরাও সেই প্রত্যাশা করি। নিয়ামুর্শিদ রাহুল, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা দেশের ক্রিকেট নিয়ে কথা বলছিলাম, আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন সাবেক ক্রিকেটার নিয়ামুর রশিদ রাহুল।